প্রিয় দর্শক, শুভ সকাল। আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি বাংলা বিষয়ের নিয়মিত আয়োজন সংবাদপত্র পর্যালোচনা অনুষ্ঠান ফ্রন্ট পেজে। আপনাদের সঙ্গে আছি আমি জাহাঙ্গীর আকন্দ। আমার সঙ্গে আলোচনার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর সাবের আহমেদ চৌধুরী, সাবেক চেয়ারম্যান, পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। সাবের, আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আলোচনা যাবার আগে আজকের দৈনিকের প্রধান শিরোনামগুলো একটু দেখে নিতে চাই। দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম: হামে আক্রান্ত শিশুদের 65% অপুষ্টির শিকার। রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ। কাগজপত্র ছাড়াই চলছিল হোটেলটি। কলকাতার হোটেলের আগুন, অন্তত 9 জনের মৃত্যু, তাদের মধ্যে 7 জন বাংলাদেশি, 2 জন ভারতীয়। দৈনিক আমার দেশের প্রধান শিরোনাম: কলকাতায় অগ্নিকাণ্ডে প্রাণ গেল 7 বাংলাদেশির। হোটেলটির নির্মাণের অনুমোদন নিয়ে পশ্চিমবঙ্গে বিতর্ক। গ্যাস সংকট, সিএনজি পাম্পে ভোগান্তি বেড়েছে, প্রেসার কমেছে বাসা ও শিল্পাঞ্চলে। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম: 35 বছর পর রাষ্ট্রপতি পদে ভোট আজ। কাল বঙ্গভবনে শপথ। দল যে সম্মান ও দায়িত্ব দিয়েছে, জীবন দিয়ে হলেও তা রক্ষা করব, অশ্রুসিক্ত ফখরুল। অনেক এমপির সঙ্গে এলাকায় দলের দূরত্ব, ঐক্য ধরে রাখতে হবে। সংসদীয় দলের সভায় এমপিদের সতর্ক করে প্রধানমন্ত্রী। দৈনিক সমকালের প্রধান শিরোনাম: কলকাতার হোটেলের আগুনে 7 বাংলাদেশের মৃত্যু। কার্গো সংকটে গ্যাসের ঘাটতি কাটছে না। 7.5 মাসে 123 গুলির ঘটনা, নিহত 59। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম: 35 বছর পর ভোট গ্রহণ। মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা, আনুষ্ঠানিকতা আজ। দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত ভোট দেবেন সংসদ সদস্যরা। বঙ্গভবনে দেশের 23তম রাষ্ট্রপতির শপথ কাল। ভোট চাইলেন প্রধানমন্ত্রী, বিদায়ী সভায় কাঁদলেন মির্জা ফখরুল। দৈনিক মানবজমিনের প্রধান শিরোনাম: আগুনে ছাই হয়ে গেল মহিমার সব স্বপ্ন। কলকাতা অগ্নিকাণ্ডে বাবা, মা, দাদু আর একমাত্র ভাই সবাইকে হারিয়ে মহিমার চোখে কেবলই অন্ধকার। ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্সে কনসার্ট ঘিরে উত্তেজনা, মাদ্রাসা ছাত্রদের সঙ্গে সংঘর্ষে আহত 35। গভীর রাতে সমঝোতা বৈঠক, ছাত্রদের সব দাবি মেনে নেওয়ার ঘোষণা পুলিশ সুপারের। দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম: রাষ্ট্রপতি নির্বাচন আজ, কাল শপথ। অনেক মূল্য দিয়ে আমরা আজ এ জায়গায় এসেছি। তারেক রহমান। বিদায়ী বক্তব্যে কাঁদলেন আবেগাপ্লুত মির্জা ফখরুল। জানা যাবে কে কাকে ভোট দিয়েছে সিইসি। কলকাতায় আগুনে 7 বাংলাদেশের মৃত্যু। নকল হীরায় বাজার 6 লাখ। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম: সুরক্ষার দুর্গেই নরকবাস। গাজীপুরের সমাজসেবা অধিদপ্তরের শিশু উন্নয়ন কেন্দ্রে কিশোরীদের যৌন নির্যাতন। আজ ভোট, কাল শপথ। বঙ্গভবনের পথে মির্জা ফখরুল। দৈনিক ইনকিলাবের প্রধান শিরোনাম: 35 বছর পর ভোটাভুটি, বিজয়ী হওয়ার পথে বিএনপির প্রার্থী। ঐতিহাসিক প্রেসিডেন্ট নির্বাচন আজ। প্রতিদ্বন্দ্বিতায় মির্জা ফখরুল ও অলি আহমদ। সকল প্রস্তুতি সম্পন্ন। সিইসি ভোট দেবেন 349 জন এমপি ও এর মধ্যে বিএনপির 247 জন। দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম: কেন নিয়ন্ত্রণে আসছে না মশা? চলতি বছরে ঝরেছে 76 প্রাণ। পরিস্থিতির নিয়ন্ত্রণে সমন্বিত কার্যক্রমের উপর জোর বিশেষজ্ঞদের। দৈনিক দেশসুমান্তরের প্রধান শিরোনাম: ছোট মশার বড় দাপট। বিশ্ব মশা দিবস। জলবায়ু বদলায়নি মশার নিয়ন্ত্রণের কৌশল। বর্ষাকালীন রোগ হলেও সারা বছর থাকছে ডেঙ্গু। হাজার কোটি টাকা খরচ করেও মশার নিয়ন্ত্রণে আসছে না। কলকাতায় 7 বাংলাদেশের মৃত্যু। হোটেলের আগুনে স্ত্রী, সন্তান, শ্বশুর সহ মারা গেলেন কুষ্টিয়ার সাংবাদিক। দৈনিক নয়াদিগন্তের প্রধান শিরোনাম: এস আলমের বিদ্যুৎ কেন্দ্রে ছাড়ে $32 লাখ ঋণ। রূপালী ব্যাংকের দায় নেবে না বাংলাদেশ ব্যাংক। জরুরি প্রয়োজনে দরপত্র ছাড়াই কেন হচ্ছে 14 কার্গো এলএনজি। প্রধানমন্ত্রী কাজের আস্থা, সরকারি কাজের সংশয়। 180 দিনের জরিপের ডপলার জরিপ ফলাফল। দৈনিক বণিকবার্তার প্রধান শিরোনাম: স্বাভাবিকের চেয়ে কমেছে 18%। স্থানীয় গ্যাস সরবরাহে বড় উদ্বেগ। বিবিআনার উৎপাদন হ্রাস। রাষ্ট্রপতি নির্বাচন আজ, শপথ আগামীকাল। কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে 7 বাংলাদেশি মৃত্যু। দ্য ডেইলি স্টারের প্রধান শিরোনাম: মেট্রো, তিস্তা, ট্যাক্স রিফর্ম, টপ গভর্নমেন্টস 5 years প্ল্যান। নিউজের প্রধান শিরোনাম: 5 বাংলাদেশিস অ্যামং 9 কিল্ড ইন কলকাতা হোটেল ফায়ার। দ্য ডেইলি অবজারভারের প্রধান শিরোনাম: অল সেট ফর প্রেসিডেন্সিয়াল পোল টুডে। তো এই ছিল আজকের দৈনিকগুলোর প্রধান শিরোনাম। প্রত্যেকটি দৈনিকেরই শিরোনাম হয়েছে আজ রাষ্ট্রপতি নির্বাচন। তো দুপুর 2টা থেকে সে ভোট গ্রহণ চলবে সংসদে, এবং সেখানে এমপিরা ভোট দেবেন। তো এই যে 35 বছর পরে রাষ্ট্রপতি নির্বাচন, এ নিয়ে আপনার মন্তব্য শুনতে চাই।
না, এটা তো অবশ্যই, মানে এর আগে আমরা প্রায় 7 জন প্রেসিডেন্ট নির্বাচিত করেছি, সেটা বিনা প্রতিদ্বন্দ্বিতায়। এবং এবার যেটা যে দেখা যাচ্ছে যে 11 দলীয় জোট থেকে জনাব কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ এবং বিএনপির যে প্রার্থী রয়েছেন জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তো এটা বেশ ভালো। যদিও আমরা জানি যে ফলাফল কোন দিকে যাবে, তারপরে যে গণতান্ত্রিক চর্চায় ধারাবাহিকতাটা এবং নিয়ম কানুনটা যেভাবে মানা হচ্ছে এবং একটা নির্দিষ্ট দলের যে শুধু একক আধিপত্য, গণতন্ত্রের ভাষার যে ভারসাম্যের জায়গাটা, এটা দেখে দেশবাসী আমরা যতটুকু দেখছি যে সবাই খুশি। এবং বিএনপিরও যে মনোনয়নটা, এটা দলমত নির্বিশেষে আমরা মাঠে যে খবরগুলো দেখছি যে অনেকেই খুশি যে সিলেকশনটা খুব ভালো হয়েছে বিএনপির, ওনাকে প্রেসিডেন্ট পদে যে মনোনয়নটা দিয়েছেন। এবং আজকে আমরা দেখব যে নির্বাচন যে চিফ ইলেকশন কমিশনার, উনি নির্বাচনটা পরিচালনা করবেন। এবং আপনি ইতিমধ্যে উল্লেখ করেছেন যে বিএনপির 247 জন সংসদ সদস্য এবং 11 দলীয় জোটের 90 জন সংসদ সদস্য, তারা সারা দিন ধরে বিশেষ করে 2টা থেকে 5টা পর্যন্ত ভোট দিবেন। তা আমরা নতুন যে রাষ্ট্রপতি রয়েছে, আমরা চাইব যে উনি রাষ্ট্রের অভিভাবক হিসেবে উনি ওনার যে মূল দায়িত্ব সেই জায়গাগুলো পালন করবেন, বিতর্কে ঊর্ধ্বে থাকার চেষ্টা করবেন এবং বাংলাদেশের যে গণতান্ত্রিক এবং উন্নয়নকামী যে অগ্রযাত্রা রয়েছে সেখানে একটা বিরাট ভূমিকা রাখার চেষ্টা করবেন যতটুকু তাকে সংবিধান অ্যালাউ করেছেন। তা আমরা অপেক্ষা করি কি হয়, মোটামুটি যদিও ফল জানা। একটা বিষয় সেটা হচ্ছে যে সবাই তো নির্বাচনে জিততে চায়, কিন্তু এই নির্বাচনে মানে পরাজয় নিশ্চিত, তারপরেও ডক্টর অলি আহমেদ কেন প্রার্থী হলেন? এখানে প্রতিদ্বন্দ্বিতার একটা বিষয় রয়েছে যে আপনি যদিও সেখানে প্রতিযোগিতা নেই, কিন্তু আপনি যদি যে আপনার একজন ক্যান্ডিডেটও দিতে পারছেন না, এটা খুব ভালো গণতান্ত্রিক চর্চা বলা যায় না। তা কর্নেল অলি আহমেদ, উনিও ওনার একটা ব্যক্তি ইমেজ তো খুব ভালো ছিল। উনি মেজর জেনারেল যে জিয়া রহমানের সাবেক যে রাষ্ট্রপতি, ওনার সাথে উনি সরাসরি কাজ করার অভিজ্ঞতা রয়েছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধে ওনার অবদান রয়েছে। এইসব দিক বিবেচনায় এই নমিনেশনটা দেওয়া হয়েছে এবং গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার জন্য একটা ভালো নিদর্শনই বলবো। যে যদিও আমি জানি যে আমার কি হবে, কিন্তু তারপরেও যে আলোচনায় থাকছে 11 দলীয় জোট, তো ওনার মাধ্যমে আলোচনায় থাকছে এবং এটা একটা ভালো গণতান্ত্রিক চর্চার জন্য আমরা ভালোই বলবো। জি, এখানে একটি বিষয় আছে যে 70 অনুচ্ছেদ সংবিধানের, যে দলের বাইরে যে কেউ ভোট দিতে পারবে। জি, তো এটি নিয়ে কথাবার্তা চলছে। তো যদি 70 অনুচ্ছেদ এরকম ধারা থাকে, তাহলে আসলে ভোটাভুটি যারা অতীতে এককভাবে নির্বাচিত হয়েছে, এখন নির্বাচন হচ্ছে, মানে 70 অনুচ্ছেদ নিয়ে আপনার মন্তব্যটা শুনতে চাই। না, ফ্লোর ক্রসিংয়ের যেই অনুচ্ছেদ 70, এটা নিয়ে পূর্বেও তো অনেক কথা হয়েছে। এখন মূল বিষয় হচ্ছে যে গণতান্ত্রিক চর্চার যেই ম্যাচুরিটি প্রয়োজন রাষ্ট্রের ক্ষেত্রে, কারণ আমাদের খুব বেশি দিনের তো পথ চলা না এবং আমাদের শিক্ষার হার, রাজনৈতিক সংস্কৃতি এবং যে রাজনৈতিক ইতিহাসের মধ্য দিয়ে আমরা চলছি, তো সেখানে এটার যে একদম কিছু ক্ষেত্রে প্রয়োজন নেই তাও না। কারণ আমরা জানি যে প্রত্যেকটা ক্ষেত্রে বিভিন্ন ধরনের, এবং আমাদের রাজনীতির যে চরিত্র, রাইট, বিভিন্ন ধরনের ফ্যাক্টর এবং অ্যাক্টর বাইরে থেকে কাজ করে। তো সেখানে আপনি একটা সরকারকে যে কোনো সময়ে নাজুক অবস্থায় ফেলে দিতে পারেন। আমাদের এখন দরকার হচ্ছে স্থায়ীভাবে একটা সরকার ব্যবস্থা, সেই জায়গায় সরকারকে একটা সময় দেওয়া, কাজ করার সুযোগ দেয়া। আপনি যদি নিয়মিত 1-2 বছর পর পর এটা পরিবর্তনের দিকে যান, সেটা কোনো ভালো কিছু হবে না, দেশের উন্নয়নের জন্য ভালো না। তা আপাতত হয়তো এটা আমাদের একটা ম্যাচিউরড গণতন্ত্রের দিকে যাওয়ার জন্য ঠিক আছে, কিন্তু যখন আমরা একটা ভালো অবস্থায় পৌঁছাবো এবং আমাদের রাজনৈতিক চর্চার সেই জায়গায় যেতে পারবো, তখন হয়তো এটা নিয়ে আরও ভাবা যেতে পারে। জি, গতকালকে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে কলকাতার হোটেলে আগুনে 9 জনের মৃত্যু হয়েছে, তার মধ্যে 7 জন বাংলাদেশি এবং 2 জন ভারতীয়। তো এই বিষয়টি নিয়ে আপনার মন্তব্য শুনতে চাই। কাগজপত্র ছাড়াই চলছে হোটেলটি এবং দেখলাম যে একটা বিল্ডিংয়ে 4 থেকে 5টা হোটেল।
তো এই ধরনের নিম্নমানের হোটেলে টুরিস্ট রাখা এটা আসলেই মানে আমরা জানি যে বিশেষ করে কলকাতার ক্ষেত্রে যদি বলি, তারা সবাই যদিও চিকিৎসার জন্য গিয়ে চিকিৎসার জন্য কলকাতার যে হোটেলগুলো রয়েছে এগুলো বেশিরভাগ মানে একটা বৃহৎ সংখ্যক হোটেলই খুবই নিম্নমানের, এবং তারা যেন তেন ভাবে তাদের হোটেল ব্যবস্থাপনা চালাচ্ছে। এখানে কতটা নিয়ম নীতি তারা তোয়াক্কা করছে, এখানে তো আমরা দেখলামই যে অনুমোদনের জায়গায়, এবং এরকম প্রচুর হোটেল কাজ করছে। তো এটা পশ্চিমবঙ্গের যে রাষ্ট্র সরকার রয়েছে, রাজ্য সরকার রয়েছে, তাদের দায়িত্ব, ভারতের সরকারের দায়িত্ব। এছাড়া বাংলাদেশ সরকারেরও আসলে এখানে আমাদের যে নাগরিকরা যারা বহির্বিশ্বে গমন করেন তাদের প্রতি কিছু দিক নির্দেশনামূলক ব্যবস্থা করা, বা একটা হোটেলের লিস্ট দেওয়া যে সরকারের যে দায়িত্বের জায়গাটা পরিষ্কার থাকা, যে তোমরা যদি যাও এই ধরনের হোটেলগুলোতে তোমরা যেতে পারো, বা সরকারের পক্ষ থেকেও যদি সেখানে কিছু ধরনের যোগাযোগ রাখা যায় তাহলে সেটা ভালো। কারণ নাগরিকদের যে অধিকার সেখানে তো রাষ্ট্রের একটা দায়িত্ব রয়েই যায়। তা আমরা চেষ্টা করব যে, বা আমরা আশা প্রকাশ করব যে সরকার এখানে জনসচেতনতার জায়গা, বিশেষ করে যারা বহির্বিশ্বে যাচ্ছে সেখানে তাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে এই জায়গাটা ওয়াকিবহাল এবং এই জায়গাটা তাদের অবগত করবেন, এবং আমাদের যেই পার্শ্ববর্তী প্রতিবেশী রয়েছে তাদের সাথে যোগাযোগ করবে। কারণ যোগাযোগ করা প্রয়োজন। এখানে ভিন্ন দেশের নাগরিক, তাদের যে অবস্থা সেখানে তাদেরকেও একটা প্রশ্নের সম্মুখীন করা প্রয়োজন। কারণ তারা এই ধরনের, বিশেষ করে ট্যুরিস্টদের ক্ষেত্রে যারা সেই দেশের নাগরিক না, তা এটা কোনোভাবে আইনগতভাবে ঠিক না, এবং সেখানে তাদের একটা দৃঢ় এবং কড়া প্রতিবাদ অবশ্যই জানানো উচিত। একটা বিষয় যে যারা গিয়েছিলেন তারা সবাই চিকিৎসা নিতে গিয়েছিলেন। জি। তো স্বাধীনতার মানে 50 বছর আমরা পার করেছি আরো কয়েক বছর আগে, এখনো পর্যন্ত মানে আমাদের দেশের নাগরিকরা চিকিৎসার জন্য ভারতে যায় বা আশপাশের দেশগুলিতে যায়, এটা তো নিশ্চয়ই মানে ভালো কোনো লক্ষণ না। সেই জন্য চিকিৎসা ব্যবস্থার মানে না, এটা অবশ্যই ভালো লক্ষণ না। আবার এটার কারণও আছে। আমরা এই জায়গাটায় খুব দুর্নীতিগ্রস্ত বাংলাদেশের যে কয়েকটা খাত আছে এর মধ্যে স্বাস্থ্য খাত অন্যতম। এবং আমাদের ডাক্তারদের মানের কথা যদি বলি, মান নিয়ে খুব বড় প্রশ্ন তোলার সুযোগ নেই, কিন্তু আমাদের হাসপাতাল ব্যবস্থাপনা যেটা, এই জায়গাটায় সাধারণ নাগরিক এবং পলিসি ডিসিশনে যারা থাকেন তারা অনেকে এটা বুঝতে চান না যে আমাদের মূল সমস্যাটা কিন্তু হাসপাতাল ব্যবস্থাপনা নিয়ে। কিন্তু সাধারণ নাগরিক যখন সেবাটা নিতে যায় তার কাছে মনে হয় যে ডাক্তাররাই সব কিছু নিয়ন্ত্রণ করেন। আসলে কিন্তু বিষয়টা তা না। হাসপাতাল প্রশাসন একটা পৃথক জিনিস এবং আমাদের চিকিৎসক যারা রয়েছেন সেটা পৃথক জিনিস। তো এই প্রশাসন ব্যবস্থাটা অসম্ভব দুর্বল আমাদের এখানে। আমরা নার্সদের দৌরাত্ম্য দেখেছি, আমরা সেখানে যারা স্টাফ রয়েছে তাদের দৌরাত্ম্য, এবং এটা শুধুমাত্র সরকারি হাসপাতাল যে তা না, বেসরকারি হাসপাতালেও এই দৌরাত্ম্য কোনো অংশেই কম নয়। তো সেই জন্য সরকারকে যদি শক্ত মনিটরিং ব্যবস্থা এটা না আনা যায় এবং দলের ঊর্ধ্বে যদি শক্ত ব্যবস্থা না নেওয়া যায় তাহলে এটা রোধ করা সম্ভব না। আমাদের এই যে চিকিৎসকরা রয়েছে তারা অনেকেই বহির্বিশ্বে যান, কাজ করেন, এবং মেধাগত দিক থেকেও তারা উন্নত মানের, এবং তাদের অনেকেরই খুব ভালো ভালো ট্রেনিং রয়েছে, ভালো ভালো কাজ করছেন। কিন্তু সার্বিকভাবে যদি এটা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে না সমাধান করা হয়, মানে নিদেন পক্ষে কিছু হাসপাতাল তো থাকা প্রয়োজন যেখানে মানুষ তার সেবার জন্য যাবে। প্রতিটা জেলায় অন্তত একটা দুইটা হাসপাতাল থাকা প্রয়োজন। তো এটা মনে হয় যে মানে একদম সরকার বা সংশ্লিষ্ট যারা রয়েছেন মন্ত্রণালয়ের তাদের মানে দৃষ্টির আড়ালেই থেকে যাচ্ছে, তারা কোনোভাবেই সেখানে মনোযোগ দিচ্ছেন না। আপনি বলছিলেন যে আমাদের দেশে অনেক ভালো ভালো ডাক্তার আছে তারা, কিন্তু একটা বিষয় যে একটা স্টুডেন্ট অনেক কাঠখড় পুড়িয়ে সে ডাক্তার হয়, অনেক তার পরিশ্রম মেধা দিয়ে, কিন্তু কর্মক্ষেত্রে গিয়ে তার নিরাপত্তা, তার যে জন্য যে একটা পরিবেশ তৈরি করে দেওয়া দরকার তার, সেটা মানে আর্থিক থেকে শুরু করে সব কিছু, সেটা কি রাষ্ট্র করতে পেরেছে তাকে ভালো ট্রিটমেন্ট দেওয়ার জন্য? রাষ্ট্র তো আসলে সেটা ধরতে গেলে কোথাও পারেনি। এখন রাষ্ট্রের সক্ষমতা যতটুকু, এখন এটা যদি আপনি বলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরও পারেনি, প্রকৌশলী যারা রয়েছে তাদেরও পারেনি। তা সেই জায়গায় তো নতুনভাবে চিন্তা ভাবনার প্রয়োজন রয়েছে এবং আমাদের সক্ষমতাও কম। তারপরেও অনেকে এই কাঠামোর মধ্যে কাজ করতে আগ্রহী হন, আর কষ্ট সকল পেশার লোকজনই কম বেশি করেন। বিশেষ করে চিকিৎসক যারা সারা পৃথিবীতে কিন্তু তাদের গড়ে ওঠার ধরনটা এরকম, সবাই এই বিষয়গুলোতে পড়ারও সুযোগ পায় না। তা
তা তারপরেও যদি আমরা সেটা ধরে রাখতে চাই এবং ব্রেন ড্রেনটা রোধ করতে চাই, সরকারের এই জায়গাগুলোতে অন্তত কিছু কিছু জায়গায় আমরা যদি ভালো সেবা দিয়ে কাজ শুরু করতে পারি, যে প্রত্যেকটা জেলায় আমরা একটা মডেল হাসপাতাল, যেটা বিশ্বমানের না হলে বিশ্বের কাছাকাছি, যেখানে মানুষ যে প্রত্যেকের কাছে হাসি মুখে একটা ট্রিটমেন্ট পাবে, সেবা পাবে, এবং যে মানবিক দিকগুলো রয়েছে, কারণ মানুষ একটা পর্যুদস্ত অবস্থা, এবং যখন মানুষের কারো পরিবারের কেউ আপনার চিকিৎসার প্রয়োজনে যায়, সে এমনি মানসিকভাবে খুব খারাপ অবস্থায় থাকে। তো সেখানে আমরা যেই চর্চাগুলো দেখি, এবং সেটা শুধুমাত্র সাধারণ মানুষ না, আপনি অতি শিক্ষিত বা অনেক ক্ষমতাধর লোকও যে যায়, যে বিভিন্নভাবে হেনস্থা হচ্ছে। একই সাথে হাসপাতাল প্রশাসনের যেখানে যে আমরা প্রায় দেখছি যে এখন ডাক্তারদের কিন্তু প্রহার করা হচ্ছে, হ্যাঁ, মানে গত সপ্তাহে 2-3টা ঘটনা ঘটেছে। এগুলো কোনোভাবেই কাম্য নয়। এইভাবে যদি চলতে থাকে, যে ইন্টারনেট ডাক্তারকে মারলো, ওই দিন আমরা দেখলাম যে একজন সিনিয়র ডাক্তারকে, এটা তো ফিজিক্যালি অ্যাসল্ট, তো এটা চিন্তাই করা যায় না। তো সেই ক্ষেত্রে আসলে রাষ্ট্র যদি দৃষ্টান্তমূলক কাজের ব্যবস্থা না নেয়, তাহলে কিন্তু সবাই সেখানে সেবা দেওয়ার ক্ষেত্রে ডিমোটিভেটেড হয়ে যাবে। তারা যে কাজ করেন, তারা কিন্তু তার দায়িত্বের বাইরে যে অনেক বেশি লোড নিয়ে কাজ করেন। তো সেই জায়গাটা থেকে আমরা বঞ্চিত হব। জি, আমরা অন্য একটা প্রসঙ্গে যাচ্ছি। সেটা হচ্ছে প্রথম আলো একটি শিরোনাম করেছে, হামি আক্রান্ত শিশুদের 65% অপুষ্টির শিকার। শিশু হাসপাতাল ICDDRBর এই গবেষণায় উঠে এসেছে 38% শিশু নিয়মিত মায়ের দুধ পায়নি। তো 38% তো অনেক বিশাল একটা সংখ্যা। তো এই বিষয়ে আপনার মন্তব্য শুনতে চাই। 65% শিশু অপুষ্টির শিকার। এটা তো আসলে সার্বিক বাংলাদেশের যেই চিত্র, এর খুব বাইরে কিছু না। আমরা বিগত সরকারগুলোতে দেখেছি যে হামের টিকা নিয়ে আমরা যে বিষয়টা ছিল, যে মধ্যম আয়ের দেশে চলে গেলাম, এবং আমরা নিম্ন আয়ভুক্ত দেশের অনেক সুবিধাগুলো থেকে তো এখন বঞ্চিত হচ্ছি। আমরা কাগজ কলমে একটা জায়গায় গেছে, কিন্তু আমাদের আসলে ভেতরের সার্বিক পরিস্থিতিটা তো ভালো না। এছাড়াও আমরা যারা এই যে শিশুরা রয়েছে, আমরা জানি যে এখন কর্মক্ষেত্রে মায়েদের অনেক বেশি, নারীদের অনেক বেশি অংশগ্রহণ, সেখানে যেই কর্মপরিবেশ রয়েছে এবং অর্গানাইজেশনগুলোর যে সেট আপ, সেখানে কিন্তু এই যে আপনার বেবিদের যেই ব্রেস্ট ফিডিংয়ের বিষয়গুলো বা সেগুলোর তেমন কোনো ব্যবস্থা নেই। তো এই জায়গাগুলোতে যেই রিপোর্টটা এসছে, এটাকে সরকারকে গুরুত্ব সহকারে দেখা উচিত। আমরা সারা বিশ্বেই দেখি যে শুধুমাত্র এটা অফিসে না, আপনি ট্রেনে যান, এয়ারপোর্টে যান, মার্কেটে যান, যেখানেই যাবেন এই ব্যবস্থাগুলো রয়েছে। তো এই আধুনিক বিশ্বে নারীরা কাজ করবেন, এটা তো খুব স্বাভাবিক বিষয়। সেখানে এই ধরনের পদক্ষেপগুলো নেওয়া প্রয়োজন। আমরা বর্তমান সরকারকে দেখলাম যে নারীদের জন্য পৃথক বাসের তারা চালু করেছেন। তো সেই জায়গায় আমরা এই জায়গাগুলোতে দৃশ্যমান কিছু পদক্ষেপ দেখতে চাই, এবং সেটা সরকারের জনগণের আস্থার জায়গাটা আরও বেশ ভালো জায়গায় নিয়ে যাবে বলে আমাদের মনে হয়। জি, 180 দিনের জরিপ নিয়ে ডপলার জরিপের ফলাফল দিয়েছে। তো সেখানে বলা হচ্ছে যে 180 দিনের জনমত জরিপে প্রধানমন্ত্রী কাজে সন্তুষ্ট 66.3% মানুষ, আর 48.6% মানুষ মনে করেন যে দেশ সঠিক পথে চলেছে। তো এই বিষয়ে আপনার মন্তব্য শুনতে চাই। এখন প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্ট একটা বিষয়, দলের কাজে সন্তুষ্ট আরেকটা বিষয়, প্রশাসনের কাজে সন্তুষ্ট আরেকটা বিষয়, এগুলো আলাদা আলাদা ভাগ রয়েছে। আমরা পূর্বেও এখানে বলার আমাদের সুযোগ হয়েছে যে মাননীয় প্রধানমন্ত্রী উনি বেশ কিছু কাজ করছেন, বা ওনার ব্যক্তি ইমেজের জায়গাটা কিন্তু এটা অবশ্যই বলতে হয় যে অনেক উন্নত হয়েছে, অনেক উন্নত। ওনার এই যে ইন্ডিকেটর যদি ধরি, এটা বেশ ভালো। কিন্তু সেই একই সাথে আমাদের যে সার্বিক পাবলিক সার্ভিস ডেলিভারি, যেখানে প্রশাসন ব্যবস্থা মানুষের জন্য কাজ করছে, সেটার অবস্থাও আমাদের দেখা দরকার। একই সাথে দল হিসেবে কতটা কাজ করতে পারছে বা পাবলিক পারসেপশনগুলো কি, সেখানে আরও বেশি মনোযোগ দেওয়া দরকার। কারণ শুধুমাত্র মাননীয় প্রধানমন্ত্রী একজন ব্যক্তি হিসেবে পুরোটা টেনে নেওয়া তার জন্য খুব, এবং উনি যে মেসেজগুলো দিচ্ছেন, সেটা যারা ওনার সাথে কাজ করছেন তারা কতটা ক্যারি করতে পারছেন, এই বিষয়টা নিয়েও আমাদের একটা চিন্তা রয়েছে যে আসলে কি সেটা ঠিকভাবে ওনারা ক্যারি করতে পারছেন কিনা। ওনার তো বিভিন্ন পদক্ষেপ প্রতিদিনই দেখছি যে নতুন নতুন বিষয়গুলো আসছে, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে বা পত্রপত্রিকায় আমরা দেখছি।
তো এটা ছড়িয়ে দিতে হবে, নেতাকর্মী সহ প্রশাসনের সর্বত্র এটা ছড়িয়ে দিতে হবে। ইতোমধ্যে কিছুটা অফিস আওয়ার থেকে এবং অন্যান্য জায়গাগুলো প্রশাসন এবং অন্যান্য জায়গায় পরিবর্তন এসছে। তো আমরা চাই যে এটা ধারাবাহিকভাবে সর্বত্র আরও ছড়িয়ে পড়ুক। একটু গ্যাস সংকট নিয়ে আলোচনা করতে চাই। সবগুলি পত্রিকা এসছে যে কার্গো সংকটে গ্যাসের ঘাটতি কমছে না, মহেশখালীর অ্যাক্সিলারেটের এলএনজি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হয়, 30 দিনেও দেশের গ্যাস সংকট কাটেনি। সংকটের শুরুতে কারণ ছিল টার্মিনালের কারিগরি ত্রুটি, সেই সমস্যা অনেকটা কাটলেও নতুন করে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে এলএনজি কার্গোর সংকট। টার্মিনাল প্রস্তুত থাকলেও সেখানে পর্যাপ্ত এলএনজি নেই, তাই একটি টার্মিনাল বন্ধ রাখতে হচ্ছে, অন্যটি দিয়ে কোনো মতে সামলানো হচ্ছে। তো এই গ্যাস সংকট নিয়ে আপনার মন্তব্য শুনতে চাই। এবং আরেকটি বিষয় অ্যাড করি যে দৈনিক বণিক বার্তা বলছে যে দেশে বর্তমান মোট গ্যাস সরবরাহ 2145 মিলিয়ন ঘনফুট এবং স্থানীয় সরবরাহ 1624 মিলিয়ন ঘনফুট। তো এই সব মিলিয়ে আপনার মন্তব্য শুনতে চাই। এটা যে পরিপূর্ণভাবে এই সরকারকেই দায়ী করা যাবে তা না, এটা তারা একটা ধারাবাহিকভাবেই তারা এই ব্যবস্থাটা পেয়েছে, অবস্থাটা তৈরি হয়েছে। আমরা বিগত সরকারের সময়ও কিন্তু এই জায়গাগুলো আমরা ধানমন্ডি বলি বা গুলশান বলি, এই ধরনের অভিজাত এলাকা আমরা দেখেছি যে গ্যাসের তীব্র সংকট। সেই অবস্থাটায় মাঝখানে কিছুটা উন্নত হলে এখনও আবার সেটা বিরাজমান। এখানে আরেকটা বিষয় খুবই লক্ষণীয় যে আমরা তিতাস তো আমরা একটা ভিন্ন ধরনের প্রতিষ্ঠান হিসেবে সবসময় দেখে এসেছি, বা দুর্নীতির যে জায়গাগুলো এখনও প্রচুর কলকারখানা থেকে শুরু করে যেখানে যে গ্যাস সরবরাহ আছে ঠিকই, বা দুর্নীতির মাধ্যমে সেখানে কাজগুলো করা হয়েছে বা হচ্ছে, কিন্তু সরকার তার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে চোরাই লাইন দিয়ে, এবং এটার সংখ্যা প্রচুর। তো সেই জায়গাটা যদি আপনি দেখভাল না করেন তাহলে সাধারণ জনগণ যারা পয়সা দিয়ে আপনার গ্যাসটা কিনছে এবং সেই সুবিধা থেকে তো তারা বঞ্চিত হচ্ছে, একই সাথে সরকার রাজস্ব থেকে তো বঞ্চিত হচ্ছে। তো এখানে একটা আসলে দীর্ঘমেয়াদী এবং স্বল্পমেয়াদী পরিকল্পনা বিশেষজ্ঞদের নিয়ে অতি সত্বর করা প্রয়োজন, কারণ এগুলো দৈনন্দিন জীবনে মানুষকে এফেক্ট করে, এবং আপনি যতই অন্য জায়গায় ভালো কাজ করেন না কেন আপনার জনপ্রিয়তা পড়ে যাওয়াটার উপর খুব ইম্প্যাক্ট থাকে। তো এখানে সরকারকে খুব প্রায়োরিটি বেসিসে এটা দেখা প্রয়োজন, এবং জনগণের সাথে মতামতটাও প্রয়োজন যে কেন এই অবস্থাটা তৈরি হয়েছে এবং সরকার কি করছে, সামনে কি ধরনের সিচুয়েশন হতে পারে। দৈনিক নয়াদিগন্তের একটি শুনুন, জরুরি প্রয়োজনে দরপত্র ছাড়াই কেন হচ্ছে 14 কার্গো এলএনজি। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা বিগত সরকারের সময়ে সমুদ্র যাওয়ার কথা শুনেছি, সমুদ্রের ত্যাগ গ্যাস অনুসন্ধানের কথা বলা হয়েছে, আদতে আসলে কিছুই হয়নি। এলএনজি নির্ভরতার দিকে দেশকে নিয়ে যাওয়া হয়েছে, সেইটারই কুফল কি এখন ভোগ করতে হচ্ছে? সেগুলিতে কিছু আছে, সেটা আমরা পাওয়ার রেন্টালের ক্ষেত্রেও যা দেখেছি, এখানেও যে খুব বেশি পার্থক্য রয়েছে তা না। এখন সেই জন্যই যেটা বলেছে যে আপনার বিশেষজ্ঞদের নিয়ে সমন্বিত জনগণ যাতে উপকারভোগী হয় সেই ধরনের একটা দীর্ঘমেয়াদী এবং স্বল্পমেয়াদী প্রকল্প দ্রুত নেওয়া প্রয়োজন, যেটা একদম জনগণের জন্য। এবং একই সাথে রাজস্ব আদায়ের জায়গাটায় যদি সরকার এটা আপনার লাভবান না হয় এবং এই জায়গাগুলো চেক দিতে না পারে, তা আমরা কিন্তু সরকারের সাথে জনগণের একটা পার্থক্য দেখছি। সরকার জনগণকে খুব ভালোভাবে অবগত করছে না যে কেন এই সিচুয়েশনটা তৈরি হয়েছে এবং তারা এই জন্য কী করছে। তো এই গ্যাপ যত বাড়বে তত কিন্তু এটা সরকারের জন্য ভালো কিছু না। তা আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে বিভিন্ন জায়গায় আমার মনে হয় মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট যারা রয়েছে তাদের এই ক্ষেত্রে কথা বলা উচিত, এবং জনগণ এই ব্যাখ্যা অবশ্যই কি করছে আমরা এটা সঠিকভাবে জানি না। তা সাধারণ জনগণের তো সেটা আপনার অধিকার তার জানা। তো সেটা যদি না হয় তাহলে এই দূরত্বটা বাড়বে এবং সংকট আরও ঘনীভূত হবে। কোনো ধরনের ধোঁয়াশা যাতে না থাকে। অবশ্যই জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একেবারেই শেষ প্রান্তে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। কাল দেখা হবে একই সময়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় চাইছি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।